সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, দেশ কিংবা প্রবাসে, শহর কিংবা গ্রামে কিংবা অনলাইনে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 10 তারিখ মহাসমাবেশ। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি উৎসব ভাতার প্রজ্ঞাপন আগামী সপ্তাহে জারি হতে পারে। তা 10 তারিখ মহাসমাবেশে আসলে শিক্ষকদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে আসলে 10 তারিখ মহাসমাবেশে কি হতে যাচ্ছে। ইতিমধ্যে গতকালকে যে 5 তারিখ গিয়েছে, 5 তারিখ মহাসমাবেশের জন্য প্রস্তুতি যে লক্ষ্যে প্রিপারেশন নেওয়ার জন্য যে সকল বাংলাদেশের যে শিক্ষক সংগঠনগুলি রয়েছে, সেই শিক্ষক সংগঠনগুলির সাথে একত্রবদ্ধ হয়ে সেগুন বাগিচায় ঢাকা সেখানে বসেছিলেন অধ্যক্ষ কাউসার স্যার। তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে বলতে চাচ্ছি যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ স্বাধীনতা 54 বছরে এমপিভুক্ত শিক্ষকরা নানা বৈষম্যর শিকার হয়ে আসছে। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে দিবেন যে এমপিভুক্ত শিক্ষকরা স্বাধীনতা 54 বছরে তারা কিন্তু নানা বৈষম্যর শিকার হয়ে আসছেন। এমপিভুক্ত শিক্ষকরা তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন যে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতার দাবিতে তারা কিন্তু বছরের পর বছর রাজপথে আন্দোলন করে গিয়েছেন। কিন্তু আসলে সাবেক সরকারের সময় শিক্ষকদের আন্দোলনকে কর্ণপাত করেনি। শিক্ষকদেরকে তাদের সাথে কিন্তু নানা ছলচাতুরি করেছিল। সাবেক সরকারের সময় শিক্ষকরা আন্দোলন করেছিল, তাদের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও শিক্ষকদের দাবি দেওয়া কিন্তু সেটি বাস্তবায়ন করা হয়নি। শিক্ষকরা কি করলো, তারা 2023 সালে তারা কিন্তু আন্দোলন করেছিল, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তৎকালীন সময় 44 দিন সংগঠন মহাজোটের নেতৃত্বে তখন কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা জাতীয়করণ আন্দোলনে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে গিয়েছিল। তারপর পরবর্তী কাউসার স্যারের নেতৃত্বে বিটিএর তখন তৎকালীন সময় তিনি ছিলেন বিটিএর সাধারণ সম্পাদক, তিনি কিন্তু আন্দোলন করেছিলেন, 22 দিন আন্দোলন করেছিলেন। মানে সেটা দুইটাই ছিল সফল আন্দোলন। এই সফল আন্দোলন কিন্তু তৎকালীন সরকার শিক্ষকদের যে আন্দোলন সেটি তারা আসলে মূল্যায়ন করেনি, শিক্ষকদের কথা তারা কিন্তু কখনো গ্রহণ করেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষকরা কিন্তু তারা এখানে কিন্তু আন্দোলন করেছেন অধ্যক্ষ দেলার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে। 22 দিন শিক্ষকরা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। কিন্তু সেখান থেকে বিদায়ী শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন স্যার, শিক্ষা উপদেষ্টা, তিনি ঘোষণা দিয়ে গেছিলেন যে শিক্ষকদের যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলি নিরসন করবেন। এ বিষয়ে তিনি আসলে শিক্ষকদের আশ্বস্ত করে গিয়েছিলেন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে। শিক্ষকরা আশার আলো দেখেছিলেন যে স্বাধীনতা 54 বছরে না বলার কথাগুলি শিক্ষকদের হয়তো ভাগ্যের কিছু পরিবর্তন হতে যাচ্ছে। কিন্তু শিক্ষকরা দেখতে পেল আবারও যে শিক্ষকদের ভাগ্য আকাশে আবারও অন্ধকার মেঘ জমা হয়ে আসছে। এখন ইতিমধ্যে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে 50% উৎসব ভাতা করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আসলে শিক্ষক সমাজ এটিকে মোটেও আসলে গ্রহণ করতে পারছে না, কারণ স্বাধীনতা 54 বছরে শিক্ষকরা আন্দোলন করে আসছেন। বিপ্লবী সরকার আসার পরও শিক্ষকরা এখন পর্যন্ত বৈষম্যর শিকার হয়ে আসছেন। তারা আসলে কেন বৈষম্য শিকার হবেন? তাহলে যদি 50% উৎসব ভাতা বাড়াতে যদি 54 বছর লেগে যায়, তাহলে শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি করতে কত বছর লাগবে? আসলে শিক্ষকরা কি সারা বছর, সারা জীবন কি রাজপথে থাকতে হবে? এমপিভুক্ত শিক্ষকরা তারা বলেছেন এমপিভুক্ত শিক্ষকদের দাবি তারা 97 ভাগ রাষ্ট্রের দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য। এই বৈষম্য নিরসন করার জন্য অন্তর্বর্তীকালীন যে বিপ্লবী সরকার, সেই বিপ্লবী সরকারের কাছে শিক্ষকদের প্রেরণের দাবি এবং তাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু এই যাবৎকালে তারা বলেছেন যে তারা কিন্তু বলার চেষ্টা করেছেন রাজনীতি সরকার থাকার কারণে শিক্ষকদের দাবি দেওয়া আজ পর্যন্ত মেনে নেয়নি। শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা আসলে কবে নাগাদ বৃদ্ধি হবে? আসলে এখন যে শিক্ষক নেতা রয়েছেন অধ্যক্ষ দেলার হোসেন আজিজি এবং কাউসার স্যার, তারা কিন্তু আসলে এই সময় শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু রাজপথে নেমেছেন। ইতিমধ্যে অধ্যক্ষ কাউসার স্যার তিনি কিন্তু 10 তারিখ মহাসমাবেশের ডাক দিয়েছেন, সেটি একটা ভালো সিদ্ধান্ত। তবে আসলে সেখানে ইতিমধ্যে শিক্ষকরা জানিয়েছেন যে সেটা যেন ফটো সেশন না হয়, সেটা যেন সত্যিকারের শিক্ষা বান্ধব এবং শিক্ষকদের জন্য যে শিক্ষকদের দাবি দেওয়ার পক্ষে যেন সেই আন্দোলনটি, সেই কর্মসূচিটি সেটি যেন বাস্তবায়ন করা হয়।
এস এম নাজমুল খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য, এবং যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে আসলে শিক্ষকদের না বলার কথা, তারা কিন্তু আসলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতার ক্ষেত্রে তাদের রয়েছে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য। এই বৈষম্য নিরসন করার জন্য বিপ্লবী সরকারের কাছে শিক্ষকদের প্রত্যাশা ছিল যে আসলে এগুলো পরিবর্তন করা হোক। আসলে রাষ্ট্রের 97 ভাগ রাষ্ট্রের দায়িত্ব পালন করে, তাহলে শিক্ষকরা বৈষম্যর শিকার কেন হবে? কিন্তু শিক্ষকদের প্রত্যাশা ছিল যে শিক্ষায় যে বৈষম্য রয়েছে, শিক্ষায় যে গুণগত মানের যে বৈষম্য রয়েছে, শিক্ষায় যে সিস্টেমের যে পরিবর্তন করা দরকার, সেটি শিক্ষকরা কিন্তু দাবি জানিয়ে আসছিল। কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সেই সরকার শিক্ষকদের যে ভাগ্যের পরিবর্তনে, শিক্ষকদের ভাগ্যের চাকা পরিবর্তন করা দরকার, এখন পর্যন্ত সেই অন্তর্বর্তীকালীন সরকার সেই শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন এখন পর্যন্ত করতে পারেনি। শিক্ষকদের ভাগ্য আকাশে এখন পর্যন্ত কালো মেঘ দূর হয়নি, এখন পর্যন্ত সেই কালো মেঘ এখন পর্যন্ত কিন্তু জমা হয়ে আছে। 50% উৎসব ভাতা, এখানে শতভাগ আপনারা এই বাজেটে যদি না আপনার পরবর্তী বাজেটে করে দেন, কিন্তু এখানে উৎসব ভাতা ঘোষণা, শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিন। এই বছর প্রয়োজন আপনার 50% দেন, পরবর্তীর জন্য বছরগুলি শিক্ষকরা, এমপিভুক্ত শিক্ষকরা, জাতি গড়ার মহান কারিগর, যারা তার জীবনটি বিসর্জন দিয়ে শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে, সেই শিক্ষকরা কেন আজকে বৈষম্যর শিকার হবে? সেই আজকে জাতি গড়ার কারিগর আজকে কেন রাজপথে নামতে হবে? যে দেশের শিক্ষকদের রাজপথে নেমে দাবি আদায় করতে হয়, সে দেশ কখনো উন্নয়নের রোল মডেল হবে না, সে দেশ কখনো স্মার্ট বাংলাদেশ হবে না। ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে স্মার্ট যে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ, আসলে স্মার্ট শ্রেণীকক্ষ আগে না, শিক্ষকের জীবন মান আগে। আপনি যদি স্মার্ট, আসলে একজন মাকে যদি আপনি পুষ্টিকর খাবার না দিয়ে যদি আপনার সন্তানকে, ওই শিশুটিকে যদি পুষ্টিকর খাবার দেন, কখনো আপনার সন্তান পুষ্টি হবে না বা পুষ্টিকর সে হবে না। তাহলে আসলে আপনি যদি শিক্ষকদের জীবন মানের দিকে যদি গুরুত্ব না দিয়ে আপনি যদি স্মার্ট ক্লাসরুম, আমরা এটা তো আসলে অন্যরকম একটা ধান্দা। আমরা বিগত সময় দেখেছি যে কোটি কোটি টাকা লোপাট করা হচ্ছে আসলে শিক্ষকদের জীবন মানের জন্য। যখনই শিক্ষকদের বেতন ভাতার জন্য আন্দোলন করা হয়, তখনই শিক্ষকদের বলা হচ্ছে যে আসলে বাজেট ঘাটতি বা মানে তাদের অর্থনৈতিক যে সীমাবদ্ধতা, সেটি কথা বলা হচ্ছে। শিক্ষকদের এভাবে মানে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা দেশের জন্য কখনো মঙ্গল হতে পারে না। যে দেশে শিক্ষকরা রাজপথে নেমে দাবি আদায় করার জন্য রাজপথে নামতে হয়, সে দেশ কখনো ভালো কিছু আশা করা যায় না। বিপ্লবী সরকারের কাছে শিক্ষকদের প্রাণের দাবি ছিল যে শিক্ষায় যে বৈষম্য, সেই বৈষম্যগুলি দূর হবে। একজন মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তারা কিন্তু সকলেই শিক্ষক। 4জন উপদেষ্টা, যে কয়জন উপদেষ্টা রয়েছেন তার মধ্যে 4জন, আমার জানা মতে 4জন শিক্ষক, যারা জাতি গড়ার মহান কারিগর হওয়া সত্ত্বেও আজকে শিক্ষকরা বৈষম্যর শিকার। শিক্ষা সেক্টরে আমরা আজকে আমাদের বার্তায় একটি সংবাদ দেখেছি, যেখানে বিগত দিনে যে ম্যানেজিং কমিটি সিস্টেম, যা গভর্নিং বডি, যেটি শিক্ষকদেরকে নির্যাতনের একটা হাতিয়ার হিসেবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। শিক্ষায় তারা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করে, তারা কিন্তু শিক্ষা ব্যবস্থা, যে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় ব্যয়, সেটি কিন্তু তারা লোপাট করেন। এত কিছু বিভিন্ন সংবাদ মাধ্যমে মিডিয়ায় প্রকাশ হওয়ার পরও এখন আমরা দেখতেছি যে পুলিশ ভেরিফিকেশন নামে যে পুলিশ ভেরিফিকেশন ছিল, সেটি কিন্তু এখন কমিটির হাতে দেওয়ার ইতিমধ্যে একটি আমরা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আসলে এটা একটা দুঃখজনক বিষয়। যেই মুহূর্তে শিক্ষকদের দাবি ছিল ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে শিক্ষকদেরকে ওই আয়না ঘর থেকে মুক্তি করার জন্য, তারা কিন্তু দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সেটির দিকে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার দিকে কিন্তু আসলে কোনো গুরুত্ব দিচ্ছেন না, কর্ণপাত করছেন না। আসলে সাবেক সরকার কি ছিলেন? সাবেক সরকারের শুধু একটি কারণে পতন হয়েছে, তারা কারো কথা মূল্যায়ন করে নাই। যখনই নতুন কারিকুলাম দেওয়া হলো, শিক্ষকরা যখন বলল, কিন্তু শিক্ষকদের কথা মূল্যায়ন করা হয়নি। বা শিক্ষকদের বিপরীতে তাদেরকে কোন দেশে যদি শিক্ষকরা যদি ভুল ধরিয়ে দেয়, তাদেরকে পুরস্কৃত করা হয়, আর আমাদের দেশে বিপরীত, সাথে সাথে প্রজ্ঞাপন জারি হয়, তার চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। এটি হয়েছিল। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারে এসে এখন শিক্ষকরা আবার কি দেখলো, তারা যেটি চেয়েছে, বিপ্লবী সরকারের কাছে যেটি চেয়েছে তার বিপরীতটা পাচ্ছে। শিক্ষকরা বলেছিল ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত, কিন্তু আজ পর্যন্ত ম্যানেজিং কমিটি প্রথা এখন পর্যন্ত বিলুপ্তির সিদ্ধান্ত হয়নি, বরং ম্যানেজিং কমিটি প্রথাকে আরো শক্তিশালী করার জন্য যে সিস্টেম, সেটি তারা চালু করছে। এবং যেটা আমি বলতে চাচ্ছিলাম যে পুলিশ ভেরিফিকেশন, এটা কেন ম্যানেজিং কমিটি হবে? তাহলে তো ওখানে শিক্ষকরা হয়রানি শিকার হবেন। এবং শিক্ষকরা দাবি জানিয়ে আসছিলেন যে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে। আসলে ম্যানেজিং কমিটির কাজ কি? তারা শিক্ষা প্রতিষ্ঠানের আয় বা 3টি কাজ, একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় তারা
ওইটি কি করে গচ্ছিত রাখবে, তারা তার যেটা টাকা পয়সা যেন লোপাট না হয় সেটি তারা সংরক্ষণ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক নিয়োগের বিষয় সেটি তারা দেখভাল করবেন। আরেকদিকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর শিক্ষার মান সেটি তারা দেখভাল করবেন। কিন্তু আসলে তিনটে যে কাজ করেন আসলে কি আসলে কি তারা রাষ্ট্রের তারা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন কিনা? আসলে প্রতিষ্ঠান চালাচ্ছে সরকার, আরেকদিক থেকে যে শিক্ষকদের বেতন ভাতা দিচ্ছে সরকার, তারপরে এখানে অবকাঠামোগত উন্নয়ন করছে সরকার, আর শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে ম্যানেজিং কমিটি নামক ওই স্থানীয় যে লোকজন, তারা আবেদ আলী জাবেদ আলী, আমরা সাবেক সরকারের সময় দেখেছিলাম যে ওখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তিনি বলেছিলেন আলুর ব্যাপারী হাদার ব্যাপারী হয়, শিক্ষকদের উপর নির্যাতন করে। তিনি কিন্তু অনুধাবন করতে পেরেছিলেন, কিন্তু আসলে তিনি আসলে বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু আজকে তারা কিন্তু থাকতে পারেনি কেউ। শিক্ষকদের দাবি, সে দাবিগুলি মেনে নিন। শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সেটি আপনারা প্রদান করুন। শতভাগ আসন্ন যে বাজেট, আপনারা যে বাজেট দিচ্ছেন অথবা প্রজ্ঞাপন জারি হবে, আপনারা সহচারী শিক্ষকদের সাথে যদি আপনারা প্রতারণা করেন, আপনাদেরকে শিক্ষক সমাজ কখনো ক্ষমা করবে না। আমরা দেখেছি সাবেক সরকারের সময় শিক্ষকদের সাথে নানা তালবাহানা করা হয়েছিল। শিক্ষকদেরকে নতুন কারিকুলামের বিষয়ে শিক্ষকরা কথা বললি সেখানে শিক্ষকদের উপর বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে, কিন্তু এর ফলাফল কি হলো? ফলাফল তাদের ক্ষেত্রে জিরো। আজকে শিক্ষক সমাজ আছে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন, আপনারা শিক্ষকদের দাবি দেওয়া মেনে নিন। শিক্ষকরা যেন রাজপথে নামতে না হয়। আজকে শিক্ষা অঙ্গনে কিন্তু বিশৃঙ্খলা বিরাজমান। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন। আজকে শিক্ষকরা যদি মানসিকভাবে ভালো না থাকতে পারে, তাহলে তিনি কিভাবে শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন? কিভাবে আপনারা যে স্মার্ট ক্লাসরুম চাচ্ছেন, আগে স্মার্ট ক্লাসরুম আগে না ওই শ্রেণীকক্ষে বা স্মার্ট ক্লাসরুমের ভিতর যে শিক্ষক থাকে তাকে স্মার্ট করা দরকার। আগে আমি মনে করি শিক্ষকদেরকে আগে স্মার্ট করুন, তাহলে শ্রেণীকক্ষে স্মার্ট করার প্রয়োজন হয় না। যে শিক্ষকরা যে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে, যে শিক্ষকরা শিক্ষার্থীকে পাঠদান করাবেন, সেই শিক্ষকের মেরুদণ্ড সোজা করুন। কারণ শিক্ষকের মানসিকভাবে তিনি ভালো নেই, আর্থিকভাবে তিনি ভালো নেই। তাকে তার বাড়ির কথা যখন তিনি পাঠদান করাতে যান, তখন তাকে চিন্তা করতে হয় আগামীকালকে আমি কিভাবে চলবো, আগামীকালকে আমি বাড়ি ভাড়া কিভাবে পরিশোধ করব, আগামীকালকে আমি আমার পরিবারের সন্তান বা অথবা বাবা মার জন্য আমি কি ঔষধ কি দিয়ে ক্রয় করবো, আমার টাকা নেই। 12,500 টাকা স্কেলে একজন এমপিভুক্ত শিক্ষক চাকরি করে আসছেন, আসলে তিনি কি পান? 12,500 টাকা দিয়ে আসলে বর্তমান বাজারে ঊর্ধ্বগতি দুর্মূল্যের ঊর্ধ্বগতির সময় আসলে একজন শিক্ষক কি করে সংসার চালান? এটা কি আপনারা ভেবে দেখেছেন? আপনারা তো বিপ্লবী সরকার, আপনারা বৈষম্যহীন সরকার, বৈষম্যের বিরুদ্ধে আপনারা কথা বলবেন, সেটা হচ্ছে প্রথম কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো বৈষম্য আপনারা নিরসন করতে পেরেছেন? ম্যানেজিং কমিটি নিয়ে একটার পর একটা নাটক চলছে। ম্যানেজিং কমিটি প্রথা কেন আপনারা বিলুপ্ত করছেন না? নিয়োগ বাণিজ্য আপনারা কেন বন্ধ করছেন না? শিক্ষকরা দাবি জানিয়ে আসছিল সাবেক সরকারের সময়, সাবেক সরকার শিক্ষকদের দাবি দেওয়া কোনো মূল্যায়ন করেনি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি দেওয়া তারা জানিয়ে আসছে সকল নিয়োগ শিক্ষক থেকে প্রতিষ্ঠান প্রদান থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সকল নিয়োগ ইন্টারসির মাধ্যমে দেওয়া হোক। সেই দাবি আপনারা এখন পর্যন্ত আপনারা কোনো সুনির্দিষ্ট আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, বা শিক্ষক সমাজ কিছু কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। ওই যার কারণে শিক্ষক নিয়োগের থাকার কারণে, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য হওয়ার কারণে শিক্ষকদের উপর নির্যাতন অত্যাচার প্রতিনিয়ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাই। শিক্ষকদের উপর নির্যাতন, শিক্ষকদের উপর অত্যাচার, শিক্ষকদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বা চাকরিচ্যুত করা হচ্ছে। এটা আসলে কোন দেশের আলামত? আমরা কি কোনো স্বাধীন বাংলাদেশে বসবাস করি? যদি স্বাধীন বাংলাদেশ হয়, তাহলে শিক্ষক সমাজের উপর অত্যাচার কেন, শিক্ষক সমাজের উপর নির্যাতন কেন, সেগুলি বন্ধ করা দরকার। এগুলি বন্ধ হোক। আজকে শিক্ষকরা 10 তারিখ কেন মহাসমাবেশ দিতে যাবে? আজকে শিক্ষকরা কেন রাজপথে নামতে যাবে? আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে শিক্ষকরা কিন্তু লিখিত আকারে বারবার আপনাদেরকে জানিয়েছে। এমনকি অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সাবেক যে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি স্যারকে আমি ধন্যবাদ জানাই। তিনি যে আসলে শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়টি যখন সকল সংগঠন চুপ ছিল, নীরব ছিল, ঘুমিয়েছিল, তখন কিন্তু সকলকে তিনি জাগিয়ে দিয়েছেন, এবং শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের যে বর্তমানে যে গুরুত্বপূর্ণ যারা কর্ণধার রয়েছেন তাদেরকে তিনি জাগিয়ে দিতে পেরেছিলেন। এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখন আমরা ধন্যবাদ জানাই যে কাউসার স্যারকে, তিনি যে দাবি দেওয়ার জন্য 10 তারিখ মহাসমাবেশে ডাক দিয়েছেন, এজন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু সাধুবাদ আপনি স্যার তখনই পাবেন, অধ্যক্ষ কাউসার স্যারকে বলতে চাই, স্যার 10 তারিখ মহাসমাবেশের জন্য সফলতার দ্বার প্রান্তে যায়। আরেকজন কিন্তু বিশ্ব শিক্ষক দিবসে, সব কথাই বলতে হয় স্যার, আরেকজন বিশ্ব শিক্ষক দিবসে মহাসমাবেশ করেছিল।
সেখান থেকে শিক্ষকরা কি পেয়েছিল? কিছুই পায়নি। শিক্ষক সমাজের ভাগ্যের পরিবর্তনের জন্য তারা কোনো, আসলে আমি নাম বলতে চাচ্ছি না, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। এখন আছেন কাউসার স্যার। আমরা অধ্যক্ষ দেলার হোসেন আজিজ স্যারকে শিক্ষক সমাজ মূল্যায়ন করেছে, সেটা ভালোভাবে মূল্যায়ন করতেও পারে, খারাপভাবে মূল্যায়ন করতে পারে। আপনি যে 10 তারিখ মহাসমাবেশে ডাক দিয়েছেন, সেদিন আপনাকে কিন্তু শিক্ষক সমাজ আপনাকে মূল্যায়ন করবে। সেটা মূল্যায়ন ভালো হতে পারে, খারাপ হতে পারে। আপনি ওখানে কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে, আর এরা কিন্তু মানে আপনি ওখানে অধ্যয়ন করবেন বা অধ্যয়ন করছেন, আপনি যে কি করবেন সেটা শিক্ষকরা কিন্তু আসলে মূল্যায়ন করবে, যে আসলে তাদের সাথে কমন পড়েছে কিনা, তাদের এর সাথে আপনাকে মূল্যায়ন করা হবে। শিক্ষকরা যদি আপনি শিক্ষকদের জন্য যদি আপনি সত্যিকারের শিক্ষা বান্ধব হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেদিন যেন ফটো সেশন না হয়, সেদিন যেন সত্যিকারের আলটিমেটাম দেওয়া হয়, এবং শতভাগ উৎসব ভাতার জন্য আপনি ওখানে আবারও গর্জে উঠুন। আপনি 2023 সালে আপনাকে কিন্তু শিক্ষক সমাজ ভালোবাসে, আপনাকে শিক্ষক সমাজ হৃদয় দিয়ে ভালোবাসে। শিক্ষক সমাজ আপনাকে ভুলেনি। হয়তো আপনি অধ্যক্ষ দেলার হোসেন আজিজ স্যার যখন আন্দোলন করেছিলেন, হয়তো আপনার ভুলের কারণে হয়তো শিক্ষক সমাজের রোশানলে পড়েছিলেন, কিন্তু স্যার আপনি 2023 সালে আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন। এর জন্য আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু 10 তারিখ মহাসমাবেশের জন্য সফলতার দ্বার প্রান্ত হয়, শিক্ষকদের ভাগ্য আকাশ থেকে যে কালো মেঘ যেন দূর হয়। আর উৎসব ভাতা, শতভাগ উৎসব ভাতা ছাড়া শিক্ষক সমাজ মেনে নিবে না। আপনি কঠোর কর্মসূচি দিয়ে আসবেন, ওখানে আপনি আলটিমেটাম দিয়ে আসবেন। যদি শতভাগ উৎসব ভাতা দেওয়া না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব, তারা কর্মসূচি আসবে। এটি শিক্ষক সমাজ আপনার কাছে প্রত্যাশা করে, এবং সুনির্দিষ্ট আপনি রোড ম্যাপ ঘোষণা করবেন। রাকিবুল ইসলাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার সাথে সহমত পোষণ করেছেন, এবং স্যাররা অনেকেই আমার সাথে এখন যুক্ত রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, যাতে আমাদের যারা শিক্ষকরা রয়েছে তারা যেন আসলে দেখতে পারে, তারা যেন বুঝতে পারে, তারাও যেন অনুধাবন করতে পারে আসলে আমাদের কি করা দরকার। আর সকল শিক্ষক সংগঠনকে বলবো, আপনারা একত্রিত হয়ে যে ডাক দিক না কেন, আমরা চাই শিক্ষক সমাজের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যর অবসান হোক। বৈষম্য থেকে মুক্তি চাই, শিক্ষক সমাজ বৈষম্য থেকে মুক্তি চায়, সেই বৈষম্যর অবসান হোক। সেখানে কে ডাক দিল বা না দিল সেটা বিষয় না, যদি দাবি আদায়ের যদি আন্দোলন হয়, সেখানে সকলেরই অংশগ্রহণ করা উচিত। অধ্যক্ষ দেলার হোসেন স্যার যে দাবি আদায়ের জন্য যে আন্দোলনে ডাক দিয়েছেন, সেখানে আমি মনে করি কাউসার স্যার যে ডাক দিয়েছেন, সেখানে আমাদের সকল শিক্ষকদের অংশগ্রহণ করা উচিত, কারণ যেহেতু শিক্ষকদের জন্য। 10 তারিখ কি আসলে মহাসমাবেশে থেকে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে? সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আসলে 10 তারিখ মহাসমাবেশ থেকে শিক্ষকদের কি ভাগ্যের পরিবর্তন হবে? কাউসার স্যার কি পারবেন আবারও গর্জে উঠতে? সত্যিকারে আমি মনে করি কাউসার স্যার আসলে একটা ব্র্যান্ড আমার কাছে, কিন্তু আপনি যদি গর্জে ওঠেন তাহলে অবশ্যই শিক্ষায় বৈষম্য দূর হবে। কিন্তু কথা হচ্ছে সকল সংগঠনকে সাথে নিয়ে চলুন, অন্যথায় আপনার কোনো গর্জনই কাজে আসবে না। আপনি যে হুঙ্কার দেবেন সেই হুঙ্কারে কোনো কাজে আসবে না। আপনি সকলের নিয়ে আপনি রাজপথে ঝাঁপিয়ে পড়ুন। আপনি শিক্ষকদের এটাই আপনার শেষ আন্দোলন, এরপর কিন্তু আন্দোলন করতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আপনি খালি হাতে ফিরে আসেন, আর কখনো আপনি শিক্ষকদের বিশ্বাস করাতে পারবেন না। আপনাকে বলছি না, আপনাদের বলছি, সকলকে বলছি, আপনার শিক্ষকদেরকে বিশ্বাস করাতে পারবেন না। শিক্ষকরা এখনই কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের দিক থেকে। অতএব আপনারা বুঝে শুনে কর্মসূচি দিবেন, সেটির জন্য শিক্ষা বান্ধব হয়, শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য হয়, শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য হয়, শিক্ষকদের জন্য ভাগ্যের চাকা পরিবর্তন হয়, সেটির জন্য আপনারা আন্দোলন দিবেন, সেটার জন্য শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হয়, এবং পরবর্তীতে যে পদক্ষেপ সেটার জন্য খুব কাছাকাছি আপনারা আলটিমেটাম দিবেন। আর শতভাগ উৎসব ভাতা 50% উৎসব ভাতার জন্য আগামী সপ্তাহে মনে হয় সম্ভবত প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু 50% কিন্তু কথা বলা হচ্ছে। 50% উৎসব ভাতা শিক্ষক সমাজ মেনে নিবে না, কারণ স্বাধীনতার 54 বছরে শিক্ষকরা কিন্তু নানা বৈষম্যর শিকার হয়ে আসছে। রাষ্ট্রের 97% দায়িত্বই শিক্ষক সমাজ পালন করে, তাহলে কেন শিক্ষকরা আজকে বৈষম্যর শিকার হবে? আসলে অন্তর্বর্তীকালীন সরকার এসেও কেন শিক্ষকদের আজকে রাজপথে নামতে হবে? আমার এটি বুঝে আসে না। আপনারা যদি শিক্ষার গুণগত মানের পরিবর্তন চাইতেন, সর্বপ্রথম আপনাদের উচিত ছিল শিক্ষা কমিশন গঠন করা। তা সর্বাঙ্গে ব্যথা ঔষধ লাগাবো কোথায়? আসলে মাধ্যমিক সেক্টরে বা বিভক্ত শিক্ষা সেক্টরে যে কত যে বৈষম্যর শেষ কোথায়? একজন শিক্ষক চাকরিতে যখন প্রবেশ করেন,
12,500 টাকা স্কেলে চাকরি করেন, তিনি 13,200 সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি 13,250 টাকা সম্ভবত তুলতে পারেন। তাহলে একজন শিক্ষক এই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কি করে সংসার চালান? তারপর আরেক দিক থেকে এই রাষ্ট্রযন্ত্র এমনই অচল যে শিক্ষকদের আজ পর্যন্ত বদলি চালু করতে পারেনি, যেখানে কোনো বদলির টাকা পয়সার প্রয়োজন হয় না। শিক্ষকরা এখনো চাতক পাখির মতো চেয়ে আছেন কখন তারা তার বাবা মার কাছে ফিরে যাবেন, কখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবেন, কিন্তু এখন পর্যন্ত সেই বদলিটা আপনারা চালু করতে পারলেন না, তাও কালক্ষেপণ করছেন। আজকে শিক্ষকরা সেখানে বলা হচ্ছে বছরে একজন প্রতিটি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক বদলি হতে পারবেন। এ ধরনের নীতিমালা আপনারা পরিবর্তন করুন, সেটি সরকারি নিয়মে আপনারা বদলি চালু করুন। আপনারা কেন কালক্ষেপণ করছেন আর কেন বৈষম্য রাখছেন? লোপাট করে ওখানে আমার টাকা অন্যের কাছে কেন থাকবে? কল্যাণ ট্রাস্ট আপনার বিলুপ্ত করুন। শিক্ষকরা অবসর ভাতা পাচ্ছে না, অনেক শিক্ষক চিকিৎসার অভাবে তারা মারা যাচ্ছে, খেয়ে না খেয়ে মারা যাচ্ছে, তার পরিবারে বাবা মার চিকিৎসা করাতে পারছে না, নিজে অবসরে গিয়ে নিজে যে ভালো থাকবে, একটু চিকিৎসা সেবা নিবে, সেটি কিন্তু টাকার অভাবে পারছেন না, তার মেয়ের বিবাহ দিতে পারছেন না। কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। শিক্ষা সেক্টরে পরিবর্তন কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এত দাবি জানাবার পরও, আর সবচেয়ে আমি একটা কথা বলবো, সবচেয়ে এ যাবৎ স্বাধীনতা 54 বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিপ্লবী সরকারের সময় শিক্ষকরা। হয়তো সম্মানিত স্যার মহোদয়গণ, আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু স্যার আসলে সত্য কথা, যদি সত্য হয়ে থাকে আপনারা আসলে আমার সাথে সহমত পোষণ করবেন অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, দ্বিমত স্যার পোষণ করতে পারেন। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিপ্লবী সরকারের সময়। কেন? শিক্ষকরা কি রাজনীতি করে নাকি? দুই একজন থাকতে পারে, সেটা স্যার ব্যতিক্রম। তার মানে শিক্ষকরা তো একজন জাতি গড়ার মহান কারিগর, সে কতটা খারাপ হতে পারে? কি ধরনের অপরাধ করেছে? শিক্ষকদেরকে চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত করা হচ্ছে। তারা মানবিক জীবন যাপন করেছেন, মানবতার জীবন যাপন করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষকদের চাওয়া যে শিক্ষা যে বৈষম্য, সেই বৈষম্যগুলি আপনারা দূর করবেন, শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন। শিক্ষকরা আর পারছে না। এই শিক্ষকদের চাওয়া এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ছাড়া শিক্ষার পরিবর্তন হচ্ছে না, শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আপনারা স্মার্ট ক্লাসরুম বাদ দিয়ে আগে শিক্ষকদেরকে স্মার্ট করুন। শিক্ষকদেরকে যেভাবে স্মার্ট করা দরকার, এই জন্যই তো শিক্ষকরা দাবি জানিয়ে আসছিলেন যে শিক্ষায় কমিশন গঠন করা দরকার। কিন্তু আসলে সর্বোপরি কি স্যার, শিক্ষকরা দাবি জানিয়ে আসতেই পারবে, এটা স্বাভাবিক, কিন্তু কমিশনের কথা বলা হচ্ছে, নারী কমিশন গঠন করা হচ্ছে, সেখানে আমাদের কোনো কথা নেই, সেটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু শিক্ষায় কেন কমিশন গঠন করা হলো না? শিক্ষায় যদি কমিশন গঠন করা হতো, এই নারী তো উপকৃত হতো। আজকে শিক্ষায় যদি না কমিশন গঠন করা না হয়, তাহলে আসলে কোন জায়গায় সমস্যা রয়েছে আজকে শিক্ষার্থী পড়ার টেবিলে নেই, সেটা আপনারা কিভাবে বুঝবেন, কিভাবে অনুধাবন করবেন? আরেকদিকে শিক্ষকরা কেন রাজপথে? এটা তো আপনাদের অনুধাবন করার কথা যে আসলে শিক্ষকরা রাজপথে কেন? তাদের আজকে রাজপথে থাকার কথা নয়। তাহলে ওই কমিশনের রিপোর্টের আলোকে, প্রতিবেদনের আলোকে, সুপারিশের আলোকে আপনারা ব্যবস্থা নিতে পারতেন না? শিক্ষকরা বৈষম্যর শিকার, সত্যিকারের শিক্ষকদের দেওয়া দরকার, শিক্ষকদের ভাগ্য উন্নয়ন করা দরকার। অথবা যদি অহেতুক যদি তারা আন্দোলন করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থাও নিতে পারতেন। কিন্তু আসলে শিক্ষা ব্যবস্থা আসলে কি হচ্ছে, রাষ্ট্রের কি হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা অংশ যেটি মৌলিক অধিকার একটা মানুষের, সেই মৌলিক অধিকারকে আপনারা হরণ করছেন। সেই মৌলিক অধিকার শিক্ষা, যে কয়টি অধিকারের মধ্যে তার চেয়ে শিক্ষা কোনো অংশে কম না। একজন আদর্শ নাগরিক তৈরি করা, যেখান থেকে বের হবে একজন আদর্শ নাগরিক, আদর্শ মানুষ, সেই আদর্শ মানুষ যদি সেখানে যদি কমিশন গঠন করা না হয়, শিক্ষা কমিশন গঠন করা না হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষক সমাজের প্রত্যাশা ছিল যেখানে একটি কমিশন গঠন করা হোক, যে শিক্ষায় যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলি দূর হোক। কিন্তু এখন পর্যন্ত সেই শিক্ষক সমাজ আজ পর্যন্ত ভাগ্যের পরিবর্তন হয়নি, তাদের ভাগ্য আজ পর্যন্ত উন্নয়ন হয়নি। দেশকে যদি আপনারা সত্যিকার এগিয়ে নিতে চান,
দেশের যদি পরিবর্তন করতে চান, আপনারা 10টি কমিশন গঠন করেছেন, সেজন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আপনারা সর্বপ্রথম ভুল করেছেন শিক্ষা কমিশন গঠন না করে। আপনাদের যত কমিশন গঠন করুক না কেন, কোনো কমিশনও কাজে আসবে না। কারণ হচ্ছে একটা, এইখান থেকেই একজন নাগরিক, একজন এই দেশের যে ছেলে সন্তান, ছেলে মেয়ে বা শিক্ষার্থী ভালো হবে না মন্দ হবে, সেটা কিন্তু এখান থেকেই বের হবে। একজন আদর্শ নাগরিক হিসেবে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বের হবে। আদর্শ নাগরিক হিসেবে ওই প্রতিষ্ঠানই যথেষ্ট। স্মার্ট নাগরিক ওখান থেকেই তৈরি হবে। যত কমিশন গঠন করুন না কেন, শিক্ষা কমিশন না করা আপনাদের এটাই হচ্ছে ব্যর্থতা। শিক্ষক সমাজের প্রত্যাশা, আপনারা অতি দ্রুত শিক্ষা কমিশন গঠন করে যান। শিক্ষা যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলি দূর করুন। আর সর্বোপরি একটা কথা হচ্ছে, 10 তারিখ মহাসমাবেশ। এর 10 তারিখ কে ডাক দিল বা না দিল সেটা জানার বিষয় নয়। শিক্ষকদের দাবি আদায় মহাসমাবেশ, সেই মহাসমাবেশে আমার প্রত্যাশা থাকবে ব্যক্তিগতভাবে আপনারা সেই মহাসমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন। সেদিন হয়তো শিক্ষকদের ভাগ্যের আকাশ হয়তো উজ্জ্বল হতে যাচ্ছে, অন্ধকার দুর্বৃত হতে যাচ্ছে। আপনারা সকলে সেই দিন ঝাঁপিয়ে পড়ুন দাবি আদায়ে। শিক্ষকরা আর বৈষম্য নিয়ে বেঁচে থাকতে চায় না, তারা পাঠদান করতে চাচ্ছে না। তার পরিবারের নিজের দায়িত্ব যদি নিজে না নিতে পারে, তার রাষ্ট্রের দায়িত্ব কিভাবে নিবে? আগে শিক্ষকদের মেরুদণ্ড সোজা করুন, শিক্ষকদের ভাগ্য পরিবর্তন করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি আমাদের দৈনিক শিক্ষা সময় বিজয় 24 এর যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই লাইভটি শেষ করছি। হয়তো পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আপনাদের কাছে সর্বশেষ কথা বলবো যে আপনারা 10 তারিখ মহাসমাবেশে আপনারা যোগ দিবেন। দল বল নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ুন। এটাই হচ্ছে শিক্ষকদের শেষ আন্দোলন। স্যার ভবিষ্যতে কিন্তু আর আন্দোলন করতে পারবেন না, সে আন্দোলনের সময় আর পাবেন না। আন্দোলন করলে স্যার পরিবর্তন হবে না ভাগ্যের। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।